নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। যে দিনটা দেখার আশায় গোটা পশ্চিমবঙ্গ এই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বানিয়েছে, সেই দিনটা অবশেষে এসে গেল। এই রাজ্যে কোনো ধর্ষক শান্তিতে থাকতে পারবে না এবং এই রাজ্যের মায়েরা, দিদিরা, মেয়েরা তারা নিশ্চিন্তে যখন খুশি তখন বাড়ির বাইরে যাবেন, নিজেদের মতো থাকবেন, কারোর হিম্মত হবে না তাদের দিকে চোখ তুলে তাকানোর। যে কথা তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী দিয়েছিলেন যে সকালে জমা বিকেলে খরচ, ঠিক সেই জায়গাটাই শুরু হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বারুইপুর কাণ্ডে প্রভাস মণ্ডল এবং তার এনকাউন্টার তত্ত্ব নিয়ে এতক্ষণে টিভি, মিডিয়া সব জায়গা থেকে দেখে নিয়েছেন, কিন্তু এই প্রতিবেদন শুরু করার আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে এই প্রতিবেদন আমি শুরু করব। এতদিন ধরে এখানে মাকু, শেকু, তিনুরা চিৎকার করে বলে যাচ্ছিল যে কীরকম লাগছে পরিবর্তনের স্বাদ। কেননা এই ঘটনায় একজন যে ভিকটিম হয়েছে, একটা ফুটফুটে বাচ্চা চলে গেছে, তার ধর্ম খোঁজা হয়েছে, একটা মুসলিম বাচ্চা চলে গেছে এবং তার উপর ধর্ষণ করেছে নাকি আরএসএস বিজেপি করা হিন্দুরা। কিন্তু আপনারা কি জানেন এই ঘটনার চতুর্থ আসামি পলাতক ছিল, ধরা পড়েছে শেষ পর্যন্ত। তার নাম কবির মোল্লা। সেও কি নিশ্চয়ই চাড্ডি ছিল? সেও আরএসএস বিজেপি করতো? তাহলে কোনো তত্ত্বই কি টিকছে? এক নম্বর তত্ত্ব হচ্ছে যে যদি সত্যি আরএসএস বিজেপি যুক্ত থাকতো তাহলে প্রভাস মণ্ডলকে এইভাবে জমা খরচ হতে হতো। আর দুই, যদি সত্যি প্রভাস মণ্ডলকে মূল অপরাধীকে, মূল সাক্ষীকে সরিয়ে দিয়ে মামলা ঘোরানোর চেষ্টা করা হতো, তাহলে চতুর্থ অপরাধীর নাম কবির মোল্লা বেরোতো। এবার আর একটা তত্ত্ব সামনে আসছে, এই কবির মোল্লা নাকি একদম দুধে ধোয়া, ডেটল পাতা দিয়ে ধোয়া তুলসী পাতা ছিল। যদি তাই হবে, ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল কেন? কেন তাকে বসিরহাট সীমান্ত থেকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো পুলিশ? বসিরহাট সীমান্ত দিয়ে কেন বাংলাদেশ পালাবার চেষ্টা করছিল এই কবির মোল্লা? এবার শেকু, মাকু, তিনুরা কি বলবে? আপনারা নিশ্চয়ই ঘটনা সবটাই জেনে গেছেন, কিন্তু তাহলেও প্রতিবেদনের স্বার্থে একদম প্রথম থেকে শুরু করছি। এই ঘটনায় প্রথমেই ধরা পড়ে প্রভাস মণ্ডল এবং তাকে ধরে আনে শান্তনু মণ্ডল, যে শান্তনু মণ্ডলকে এই ভামগুলো বারবার চেষ্টা করেছে মূল অপরাধী প্রমাণিত করার। এই শান্তনু মণ্ডল নাকি ঘটনা ধামাচাপা দিতে মূল যারা আরএসএস বিজেপির সঙ্গে যুক্ত তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। তো সেই শান্তনু মণ্ডল কিন্তু এই প্রভাস মণ্ডলকে ধরেছিল এবং প্রভাস মণ্ডলকে ধরে আনার পর বারবার প্রথম থেকে মিথ্যাচার করে যাচ্ছিল, একটা জবাবও সঠিক দিচ্ছিল না জেরাতে, এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ কালকে রাত্রি 1:45টার সময় সূর্যপুরের সেই ঘটনাস্থলে একে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য। এর কথাই কতখানি গাফিলতি আছে সেটা বোঝার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রভাস মণ্ডল ওই সূর্যপুরের সমস্ত গলি গলি, আঁটঘাট সমস্ত কিছু জানে এবং সে এটাও বুঝে গেছে যে যেভাবে পুরো ঘটনাটায় ঘিরে যাচ্ছে তাতে ফাঁসি তার আসন্ন। সুতরাং প্রভাস মণ্ডলের সামনে একটাই রাস্তা খোলা ছিল, পালিয়ে যাওয়া, এবং পালানোর সময় আত্মরক্ষার জন্য সে কিন্তু পুলিশের পিস্তলটুকু অবধি ছিনতাই করে এবং সেই জায়গায় পুলিশের দিকে গুলি ছোঁড়ে, আর পুলিশ নিজেদের আত্মরক্ষার স্বার্থে সেক্ষেত্রে গুলি চালাতে বাধ্য হয়। এই প্রভাস মণ্ডল আহত হয়, তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবার এই ঘটনাকে সত্যিই কি বলতে পারেন যে সরকার ইচ্ছা করে এনকাউন্টার করেছে? এটা নিয়ে দ্বিমত আছে। এনকাউন্টার হয়েছে, ভালো হয়েছে, মানুষ খুশি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এই ঘটনায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অপরাধী পালানোর চেষ্টা করেছে এবং এবং পুলিশ তাকে কিন্তু সেই জায়গা থেকে গুলি করে আত্মরক্ষা করতে বাধ্য হয়েছে। এই প্রভাস মণ্ডল কি ধোয়া তুলসী পাতা ছিল? সিসিটিভি ফুটেজে এই প্রভাস মণ্ডলকে পাওয়া যাচ্ছে। ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই প্রভাস মণ্ডলের উপর এবং 10,000 টাকা দিয়ে সেই নাবালিকাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। অথচ এই প্রভাস মণ্ডল যখন চলে গেল, যখন খরচ হয়ে গেল, তখন তখন কিন্তু এই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শেকু, মাকু, তিনুরা। স্বভাবসিদ্ধ মাকুনি মহুয়া মৈত্র চিৎকার করে বলছে জঙ্গলরাজ চলছে, উত্তরপ্রদেশ 2.0 এসে গেছে, যদি এসেও থাকে বেশ হয়েছে। মহুয়া মৈত্র এই রাজ্যের সমস্ত ধর্ষকদের শাস্তি প্রভাস মণ্ডলে যেটা হয়েছে তেমনটাই হোক, জনগণ কিন্তু সেটাই চাইছে। আর জঙ্গলরাজের কথা বলছেন, কোন জঙ্গলরাজের কথা বলছেন মহুয়া মৈত্র? পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, আরজিকর, কসবা ল কলেজ ভুলে গেছেন?
এই রাজ্যটা এইভাবে চলা উচিত ছিল? এই রাজ্যটা এইভাবে চলবে না, সেটা তো বাংলার মানুষ রায় দিয়েছে। এরপরও মুখে ফটর ফটর কথা বলছেন। নাকি আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলতেন, এগুলো তুচ্ছ ঘটনা, শরীর থাকলে যেরকম জ্বর জ্বালা হয় সেরকম একটু আধটু ধর্ষণও হতে পারে। এখানে ওই যে ক্রেতা ছিল, যে শরীরটা কিনতে চেয়েছিল, তার সঙ্গে পয়সা করে নিয়ে ঝামেলা হয়েছে বলে ধর্ষণ করে মেরে দিয়েছে। লাভ অ্যাফেয়ার ছিল। এইভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। আর এইভাবে যারা ধর্ষক তাদেরকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে বা তারা পালাতে গিয়ে যখন মারা যাচ্ছে, তখন জঙ্গলরাজের কথা মনে পড়ছে। কি অবস্থা চলছে। কিন্তু মহুয়া মৈত্রদের এই কথা মনে পড়িয়ে দিতে চায়, আজকে যারা এনকাউন্টার নিয়ে বড় বড় কথা বলছেন, তার দলের নেতারা, তার দলের সাংসদরা, তার সহকর্মীরা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দেবের কথা মনে আছে? দীপক অধিকারী, দেব সুপারস্টার, এরা কি বলেছিল? এরা বলেছিল তো শ্যুট অ্যাট সাইটের কথা, এরা তো বলেছিল মাথার ঠিক এইখানে গুলি করে এনকাউন্টার করার কথা। তাহলে সেই দিনের কথাগুলো ভুলে যাচ্ছে। আর মহুয়া মৈত্রদের এটাও মনে করিয়ে দিতে চাই, যাদের নিয়ে মরা কান্না কাঁদছে, যে প্রভাস মণ্ডল মারা গেছে, তার মা সন্ধ্যা মণ্ডল, তার কি বক্তব্য? তিনি বলছেন যে তিনি, তার সঙ্গে যখন পুলিশ যোগাযোগ করেছে, যেটা পুলিশের প্রসিডিওর, যেরকম যখন ঘটনা ঘটেছে আপনাকে যেতে হবে না, আপনাকে লাশটাকে শনাক্ত করতে হবে এবং তারপর ময়না তদন্তের পর এই মৃতদেহ আপনার হাতে তুলে দেওয়া হবে। তার মা সন্ধ্যা মণ্ডল কি বলছেন, যে আমি যাব না, আমি শনাক্ত করতে যাব না, আপনাদের পুড়িয়ে দেওয়ার হোক, ফেলে দেওয়ার হোক, যা খুশি করুন। পাপ করেছিল, সেই পাপের সাজা পেয়েছে। আমার ছেলে নেশা ভাঙ করতো, আমার ছেলে এইসব বদমাইশির সঙ্গে যুক্ত ছিল, তাকে কিছুতেই ফেরাতে পারেনি সোজা পথে। তাহলে যার নিজের মা বলছে এর সঙ্গে কোনো সহানুভূতি নেই, তার জন্য এই তোলামূল বাহিনীর, এই শেকু মাকুদের চোখের জল পড়ছে, এই মহুয়া মৈত্ররা বুক চাপড়ে কাঁদছে, তাহলে বুঝে নিন একবার, এই তৃণমূল সরকার কাদের সঙ্গে ছিল, এই তৃণমূল কংগ্রেস কাদের সঙ্গে ছিল, এই মহুয়া মৈত্ররা কাদেরকে বাঁচাতে চাইছে, এই রাজ্যের মা বোন দিদিদের কতখানি ক্ষতি করে দিতে চাইছে। বড় বড় কথা বলছে এরা। আচ্ছা, মায়ের কথা না হয় ছেড়ে দিলাম, এই প্রভাস মণ্ডলের স্ত্রী, তার বক্তব্য কি? তার বক্তব্য তো আরও মারাত্মক, যে বিয়ের পর থেকেই দেখেছেন এই প্রভাস মণ্ডল এরকম নোংরামির সঙ্গে যুক্ত রয়েছে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, মহিলা পাচারের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে এরকম অসভ্যতা করা, বদমাইশি করা, সব কিছুর সঙ্গে যুক্ত। এবং সেই জন্য তিনি তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক অবধি রাখেননি এবং এর মৃত্যুতে সামান্যতম ভেঙে পড়ার কোনো জায়গা নেই। যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। তাহলে যার পরিবারের সদস্যরা, যার স্ত্রী, যার মা, যার সম্বন্ধে এই কথা বলছে, তাদের নিয়ে বুক চাপড়াচ্ছে কেন তৃণমূল কংগ্রেস? তাদের নিয়ে বুক চাপড়াচ্ছে কেন শেকুমাকুরা? তাদের নিয়ে বুক চাপড়াচ্ছে কেন মহুয়া মৈত্রের মতো লোকেরা? আচ্ছা, এবার একটা তত্ত্ব এরা খাড়া করার চেষ্টা করছে। কি তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে? সেটা হচ্ছে, এই প্রভাস মণ্ডল আসলে অপরাধী ছিল না, এ ছিল মূল সাক্ষী, এবং এর সাক্ষ্যের ভিত্তিতে বড় বড় মাথা যারা আরএসএস, বিজেপি এই রকমের কাজ করাচ্ছে, তারা সব ধরা পড়ে যেত, সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। এটা আসলে কোনো জাস্টিস দেওয়া হয়নি। কিন্তু যে পরিবার সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, যাদের বাড়ির ওই ফুটফুটে মেয়েটা অকালে চলে গেল, যে বাড়ির সব থেকে এই ঘটনায় এটা নিয়ে মুখ খোলা উচিত, তাদের বক্তব্য কি? তারা আস্থা রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে। তারা বলছেন যা হয়েছে সঠিক হয়েছে। তারা যে ন্যায় বিচার চাইছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই দিয়েছেন, কথা রেখেছেন দাদা। তিনি মুখ্যমন্ত্রী নয়, দাদা হিসেবে, পরিবারের সদস্য হিসেবে এদের পাশে ছিলেন। সুতরাং যাদের পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেছে, তারা যখন এই ঘটনায় স্যাটিসফ্যাকশন দেখছেন, তখন অতৃপ্ত আত্মারা কাঁদছেন কেন? কি স্বার্থ লুকিয়েছিল? বারুইপুরকে সেন্টার করে কি নতুন করে রাজ্যটাকে অগ্নিগর্ভ করে আবার ধর্ষকদের জন্য খোলা ময়দান ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল? গোটা রাজ্যটাকে এরা সন্দেশখালী বানাতে চাইছিল? এই মহুয়া মৈত্রদের আর কি রেহাই দেওয়া উচিত? এদেরকেও তদন্তের আওতায় নিয়ে এসে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত নয়? সেই প্রশ্ন তো উঠে যাচ্ছে। আর এই রাজ্যে যখন ধর্ষণ নিয়ে কথা ওঠে, যার মুখটা সবার আগে ভেসে ওঠে, যার জন্য বুকটা ভেঙে যায়, সেই রত্না দেবনাথ আজকে পানিহাটির বিধায়ক হয়েছেন এবং তিনি এই লড়াইটা যে কিভাবে করছেন সেটা তিনিই জানেন। আমরা তার পাশে থাকতে পারি, তার সহমর্মী হতে পারি, কিন্তু সেই ব্যথাটা অনুভব করা সম্ভব নয়। তিনি কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? বলছেন যে একটা কালপ্রিট,
একটা কালপ্রিট ছিল, সেই কালপ্রিট শেষ হয়েছে, পুলিশ বাধ্য হয়েছে। এই ঘটনাকে সমর্থন করছেন রত্না দেবনাথ। তাহলে রত্না দেবনাথের থেকে এই ধরনের ঘটনায় যে কতখানি হৃদয় ভেঙে যেতে পারে এটা আর কেউ বুঝতে পারে? তিনি যখন পুলিশের ভূমিকায় সদর্থক ভাব দেখছেন, তিনি যখন রাজ্য সরকারের পাশে থাকছেন, তখন এই শেকুনি মাকুনিদের এত কান্না কিসের? আরও দুজনের কথা না বললেই নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তারা হচ্ছেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল। এরা সেই দুই প্রতিবাদী মুখ যাদের বন্দুক সঙ্গে কিছু কিছু শয়তান চরমতম কাজটা করেছিল কামদুনিতে, এবং সেটা নিয়ে যখন এরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তখন এদেরকে মাওবাদী জুড়ে দেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কিভাবে হেনস্থা করেছিলেন, কিন্তু প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেননি। ধর্ষণ নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে এদের লড়াই আজও স্যালুট কুড়িয়ে নেয় মানুষের। তাঁরা কি বলছেন? তারা বলছেন অসুর বধ শুরু হয়েছে। হ্যাঁ, তারাও সমর্থন করছেন রাজ্য সরকার যেটা করেছে, রাজ্য পুলিশ যেটা করেছেন। রাজ্য সরকারের সদর্থক ভূমিকা যদি বলেন, এই পুলিশের হাত খুলে দিয়েছেন। এই পুলিশ সত্যি সত্যিই ন্যায় বিচার দিতে জানে, সেই কাজটা এই সরকার করেছে এবং পুলিশ করে দেখাচ্ছে। তাহলে যারা প্রতিবাদী মুখ, যারা লড়াইয়ের অঙ্গ, যারা এই ধর্ষণ জিনিসটাকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছেন, তারা আজকে সরকারের এই সদর্থক ভূমিকা নিয়ে তারা পজিটিভলি পাশে থাকছেন। আর যারা ধর্ষকদের বারবার বাঁচিয়ে এসছেন, তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার বলে এড়িয়ে দিতে গিয়েছেন, বারবার পিপি বদল করে এই ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে গেছেন, আজকে তাদের বুক ফাটছে। তাদের মুখ খোলার, মানুষের সামনে আসার কোনো অধিকার আছে? এদের বিরুদ্ধে কেন অপরাধমূলক ষড়যন্ত্র করার জন্য তদন্ত শুরু হবে না, সেই প্রশ্ন উঠবে না? অন্যদিকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই ধর্ষকদের ধরা নয়, আনন্দ সর্দার, দিবাকর সর্দার, কবির মোল্লা বা প্রভাস মণ্ডল নয়, এখানে সামগ্রিকভাবে বারুইপুরে কিন্তু বৃহত্তর একটা জায়গা রয়েছে। কি বৃহত্তর জায়গা রয়েছে? সেটা হচ্ছে এখানে নারী পাচার চক্র চলছে। মাথায় রাখতে হবে, এই বারুইপুর হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। এই বারুইপুর হচ্ছে ডায়মন্ড হারবারের কাছাকাছি ভাইপোর এলাকা। যে ভাইপো জাহাঙ্গীর, শওকাত, এদের দিয়ে গোটা দক্ষিণ 24 পরগনাটাকে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এগুলো তো ছিলই, মানুষের অঙ্গ চুরি, সেগুলো তো ছিলই, তার সঙ্গে নারী পাচার সঙ্গে যুক্ত ছিল। এবং এই সব জায়গাতে এখনও তৃণমূলের বিধায়ক আছে। এখানে রোহিঙ্গা বাংলাদেশিরা রমরম করছে, এবং সেই জায়গা থেকে এইগুলো কিন্তু নারীদের জন্য, মহিলাদের জন্য অসুরক্ষিত জায়গা হয়ে গেছে। সুতরাং সেখানে এমন কিছু করতে হবে যাতে আগামী দিনে, আবারও বলছি, এই রাজ্যের মায়েদের, দিদিদের দিকে চোখ তুলে তাকাবার আগে মনের মধ্যে এই ভয়টা কাজ করে যে না, এটা অন্য একটা সরকার, এখানে কোনো রেয়াত পাওয়া যাবে না। এবং সেইটা করার জন্য সরকার যে আন্তরিক, কাকলি ঘোষ কুণ্ডুর মতো দাপুটে মহিলা পুলিশ অফিসারকে এখানে নিয়ে আসা হয়েছে। নারী পাচার চক্রের কী যোগ রয়েছে সেটা দেখুন এবং সেই জায়গা থেকে তার প্রতিকার করুন। সবথেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখুন। তিনি প্রাথমিকভাবে বলেছিলেন যে তিনি হয়তো বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন, হয়তো পৌঁছতে পারবেন না। তিনি ভবানী ভবন বা নবান্নে এই পরিবারকে ডেকেছিলেন, তিনি দেখা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝেছেন যে না, এই যে ক্রাইসিসের মোমেন্ট তার পৌঁছানো উচিত। তিনি বারুইপুরের এসপি অফিসে কালকে পৌঁছেছিলেন, ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এটা নতুন জামানা, এই জামানায় আপনাদের কোনো রকম গায়ে হাত পড়বে না, সেই দায়িত্ব সরকারের। আপনাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে, সেই কাজ সরকার করছে, কিন্তু তার মানে মানুষের নিরাপত্তা আপনারা দেবেন না, সেটাও চলবে না। 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। কোনো রকম কোনো কম্প্রোমাইজের, কোনো শিথিলতার কোনো জায়গা তিনি রাখবেন না, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু পুলিশ অতি তৎপর হয়েছে। অর্থাৎ এই বারুইপুর থেকে শুরু হয়েছে। আপনারা যারা ভাবছেন যে একটা প্রভাস মণ্ডল আর কি কোনো রকম কিছু হবে, না, এখানে প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবির মোল্লাদের যা জমা খরচের হিসেব সেটা তো সরকার করবেই, কিন্তু এদেরকে সামনে রেখে ওই আমাদের সনাতনী ভাই যে নিরাপরাধ ছিল, পুলিশের তদন্ত বলছে গণপিটুনিতে মেরে দিয়ে যাকে কবির মোল্লাদের পালাতে বা লুকোতে সাহায্য করেছিল একদল জনতা, তাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, রেহাই দেওয়া হবে না। এই যে সম্পত্তি ভাঙচুর করব, অগ্নিগর্ভ পরিস্থিতি করব, এখানে মমতা ব্যানার্জি আছে, তাই ওয়াকফ প্রোটেস্ট হোক বা সিএ প্রোটেস্ট হোক, তার নামে সরকারি সম্পত্তি ভাঙচুর হবে না, হইব না। আর সেই জন্য 200 জন ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়ে গেছে, 20 জনকে অ্যারেস্ট করেছে, আরও কঠোর স্টেপ আসছে। রাজ্যে জঙ্গলরাজ চলবে না, রাজ্যে আইনের শাসনই চলবে
এবং সেখানে ধর্ষকদের কড়া থেকে কড়া শাস্তি হবে। এই রাজ্যে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। তার ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় যা খুশি হতে পারে, কিচ্ছু এসে যায় না। আর ওই শেকুনি মাকুনিরা মরাকান্না করতে এলে, এদেরকে উস্কাতে এলে এবং এই উস্কানি দিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে গেলে তাদেরও জমা খরচের হিসেব হবে, তাদেরও আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। অনেক হয়েছে, রাজ্যটা গত 50 বছরে শুধু পিছিয়েছে, কিন্তু এবার রাজ্যে একদিকে যেরকম ডেভেলপমেন্ট হবে, সেরকম নারী সুরক্ষায় যে সর্বোচ্চ কনসেন্ট্রেশন দেওয়া হবে সেটা নিজেদের সংকল্পপত্রে বিজেপি বলেছিল, কিন্তু সেটা শুধুমাত্র কথার কথা নয়, বাস্তবে করে দেখানো হবে। সেটা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলার সামনে আবারও এস্টাবলিশ হয়ে গেল। কি বলবেন বারুইপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা, পুলিশের ভূমিকা এবং এই প্রভাস মণ্ডলদের শুট অ্যাট সাইট বা পালাতে গিয়ে এইভাবে খরচ হয়ে যাওয়ার হিসেব নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।